পুলিশ ফাইল। কি কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? আমি থানার বড়বাবুর সাথে দেখা করতে চাই। এখন কে এই মহিলা এমন উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন থানায়? কেন এলেন এই সময়? কি দরকার ওর? না দরকার তো একটা নিশ্চয়ই আছে, তা না হলে তিনি এইভাবে থানায় ছুটে আসতেন না। আমাদের আজকের এই ঘটনা শ্রীরামপুর মহিলা থানা এলাকা। আসুন দেখে নেওয়া যাক ওই মহিলা ঠিক কি বলতে এসেছেন থানার অফিসারকে। এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একটুকু খারাপ হয়নি ম্যাডাম। আমার অন্যায়, আমার দোষে আজ আমার এই অবস্থা। আমি যে কি ভুল করেছি। আপনি কিন্তু আপনার হাজবেন্ডের এগেইনস্টে এক ভয়ানক অভিযোগ বলছেন, আর সেটা যদি সত্যি হয়। সত্যি সত্যি, আমি একটুকু মিথ্যা কথা বলছি না। আপনারা ওকে অ্যারেস্ট করুন। আমার ফুলের মতো নিষ্পাপ ছোট মেয়েটাকে আপনারা বাঁচান ম্যাডাম। ঠিক আছে, আপনি পাশের ঘরের ডিউটি অফিসার আছে, ওনার কাছে যান। ওখানে গিয়ে আপনি একটা রিটেন কমপ্লেন করুন। জিডি লঞ্চ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যান, উনি পাশের ঘরে আছেন। কি ঘটেছে এই মহিলার জীবনে? কি অপরাধ, কি ভুল করেছেন তিনি? কেন এসেছেন নিজের স্বামীর এগেইনস্টে ডায়েরি করতে? কেন এই মহিলা চাইছেন তার স্বামী অ্যারেস্ট হোক? এই মহিলার ছোট মেয়ের জীবন বিপন্ন কেন জানতে চান? তাহলে তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের আজকের পুলিশ ফাইলস। একটা নিদারুণ অমানসিক অমানবিক ঘটনার সাক্ষী যদি থাকতে চান, তাহলে আজকের এই ঘটনাটা পুরোটাই আপনাদেরকে দেখতে হবে। একজন মানুষ শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, শুধুমাত্র নিজে ভালো থাকবে বলে কতটা নীচ, কতটা পাশবিক, কতটা ঘৃণ্য হতে পারে, আমাদের আজকের এই ঘটনাটা তারই উদাহরণ। আসুন আমরা দেখতে থাকি ওই মহিলা তার স্বামীর এগেইনস্টে ঠিক কি বলছেন। বলুন, কি করেছেন আপনার স্বামী? সবকিছু ডিটেলে বলবেন, কোনো কিছু লুকোবেন না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি সবই বলবো ম্যাডাম, বলবো বলেই তো আপনাদের কাছে এসেছি। আমার নাম সীমা, সীমা মজুমদার। আমার প্রথম স্বামীর নাম শশধর পাল। আমাদের এক ছেলে, এক মেয়ে। আমার স্বামী একটা ছোটখাটো ব্যবসা করতেন, সংসারে একদম সময় দিতে পারতেন না। সংসারের সব কাজ বলতে গেলে আমাকেই করতে হতো। একদিন আমি রেশন দোকান থেকে রেশন তুলে ফিরছি, হঠাৎ আমার সামনে একজন এলো। আপনি শশধরদার স্ত্রী না? তুমি মানে আপনি আমাকে চেনেন? আরে চিনি বলি তো এগিয়ে এলাম। আমার নাম সুরজিৎ। আচ্ছা, আপনার এই ভারী ব্যাগ বইতে কষ্ট হচ্ছে না? কষ্ট হলে এবার কি করা যাবে, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? সে তো বটেই। শশধরদা এইসব কাজ করে না? না না, ওর সময় হয় না। আমি আসি। আরে দাঁড়ান দাঁড়ান, আসি বলে হবে? আপনার বাড়ি এখান থেকে অনেকটা আমি জানি। আপনি আমাকে দুটো ব্যাগটা দিন, আমি বোন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আরে না না, আপনি নেবেন কেন? আমার সেরকম একটা কষ্ট হচ্ছে না। সে তো আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে কি না। ঠিক আছে, আপনি যদি ব্যাগ না দিতে চাইলে আমি আপনাকে একটা রিক্সা করে দিই। আমার রিক্সা লাগবে না, আমি পারবো। আপনারও তো চিন্তা করতে হবে না। আরে আপনি না, তুমি। সম্ভবত আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। চলুন আপনাকে আমি পৌঁছে দিই, একটা রিক্সা করে দিই। রিক্সা! তুমি বরঞ্চ একদিন আমাদের বাড়িতে এসো। সে আসবে, তার আগে চলুন আপনাকে রিক্সাটা করে দিই। দিদি, আমায় খেতে দে। দেখছিস না আমি পড়ছি? মা আসুক, দিচ্ছে। স্কুলের দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, এই তো আমি এসে গেছি। দিদিকে কেউ বিরক্ত করে? সামনে মাধ্যমিক পরীক্ষা। চল খাবি, চল। ভাগ্যিস রিক্সায় এলাম, নয়তো আরো দেরি হয়ে যেত। মা, তুমি রিক্সায় এসেছো? হ্যাঁ রে, ওই সুরজিৎ রিক্সা ঠিক করে দিল। সুরজিৎ কে? এই তো এই পাড়ার ছেলে, একটু আগে আলাপ হলো। জানিস, বললো তোর বাবার পরিচিত। খুব ভালো ছেলে রে। আমি ভারী ব্যাগ আনছি দেখে কষ্ট হলো বলে ও আমাকে জোর করে রিক্সা টেকে দিল। একদিন না এই বাড়িতে আসতে বলেছি, তখন আলাপ করিস। আয় বাবা, খাবি, চল। মা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি, বেশি দেরি করিস না কিন্তু। হ্যাঁ গো,
আমি সিজিদার কাছ থেকে কয়েকটা নোটস নিয়েই চলে আসবো, তুমি দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা। এখন আবার কে এলো? তুমি? তুমি তো আমাকে আসতে বললে যে। সরি, তুমি না, আপনি। থাক, যখন মুখ ফুসকে বেরিয়ে গেছে তখন তুমিই থাক। এসো এসো, ভেতরে এসো। না, এটা না। এসব আবার কি এনেছো? তোমাদের জন্যই আনলাম। আচ্ছা, তোমার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি না। একজন স্কুলে গেছে আর মেয়ে এইমাত্র বন্ধুর বাড়িতে গেল। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ, বসছি। আচ্ছা, শ্বশুরদা বাড়িতে কখন আসে? ওর ফিরতে ফিরতে সেই রাত। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনি। আরে কোথায় যাচ্ছ? বসো, চা পরে খাবো। সরি। না না, সরির কি আছে, বসছি। এতদিন আমাদের বাড়িতে আসোনি কেন? এতদিন আসেনি তো কি হয়েছে, এবার তুমি যদি পারমিশন দাও মাঝে মাঝেই আসো। তুমি মাঝে মাঝেই এসো। হ্যাঁ, আমি কালকেই আসবো। বলছি কাল একবার বাজারে যেতে হবে, ঘরে একটাও সবজি নেই। বাড়িতে সবজি নেই তো তুমি বাজার যেতে পারছো না নাকি তোমার শরীর খারাপ? আচ্ছা, বাড়ির সব কাজে তুমি আমাকে বলো কেন বলো তো? তুমি জানো না ব্যবসা নিয়ে আমি কি দুশ্চিন্তায় আছি, কিভাবে আমি ব্যবসাটা চালাচ্ছি? মার্কেটে কত টাকা পড়ে আছে, কেউ একটা টাকা দিচ্ছে না। ব্যবসা চালাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, তোমার কোনো খেয়াল নেই? ঠিক আছে, তুমি খাও, আমি কাল বাজারে যাব। হ্যাঁ জীবন বল। হ্যাঁ, কার টাকা দিতে পারবি না? আরে কালকে তো আবার পাওনাদার আসবে। তোরা একটা জিনিস বুঝতে পারছিস না? তোরা টাকা পয়সা পেমেন্ট না দিলে আমি কি করে ওদেরকে টাকা দেব? না না, আরে এর আগে তো তুই 4-5 বার সময় নিলি, একবারও তো টাকা দিতে পারলি না। ঠিক আছে, কিন্তু কালকে দেখা করে কি হবে? কালকে টাকা দিতে পারবি কি? এমনি দেখা করে রাখ, ফোন রাখ। কি হলো, তোমার কি হয়েছে? ঠিক করে খাও। কি ব্যাপার, এত দামি মিষ্টি কি আনলো? আমি তো আনিনি। ওই শু না, আমি এনেছি। তুমি এনেছো? এতগুলো টাকা নষ্ট করে বড়লোকের চাল মারা হচ্ছে। তুমি জানো না আমার ব্যবসার কি অবস্থা? বাজারে এত টাকা পয়সা পড়ে আছে, আমি সংসার চালাতে পারব? কি শুরু করেছো কি? তোমাকে আমি একটা কথা বলে দিলাম, এভাবে কিন্তু আমার টাকা তুমি নষ্ট করবে না। এইভাবে যদি টাকা পয়সা নষ্ট করো আমি সবকিছু বন্ধ করে দেবো। মিষ্টিটা খেয়ে যাও। না না, তারা দরকার হবে না। বলছি তুই কি আজ কোথাও বেরোবি? কেন বলো তো? না,
তুই তো কখনো কখনো বন্ধুর বাড়ি থেকে নোটস আনতে যাস, আবার কখনো ঘুরতেও যাস, তাই বলছিলাম। তোমার কি হয়েছে বলো তো মা? তুমি আজ আমাকে নিজেই বেরোতে বলছো, অন্যদিন তো তুমি খ্যাচ খ্যাচ করো। না না, তোর যদি ইচ্ছা হয় তাহলেই তুই যা। আসলে পরীক্ষার সময় দুই বন্ধু মিলে পড়াশোনা করলে পড়াশোনাটা ভালো হয়, তাই বলছিলাম আর কি। সেই জন্যই তো যেতে চাই মা, তুমিই তো। তাহলে আমি জয়ের বাড়ি যাই মা, দুজনে মিলে একসাথে অঙ্ক করব। যা, কিন্তু বেশি দেরি করিস না। ঠিক আছে মা, আসছি। কি হলো কি? অমন হা করে তাকিয়ে আছো কেন? কি দেখছো? তোমাকে বেশ লাগছে। আমি আদৌ বলে সেজেছো? আমার বই গেছে, ভেতরে আসবে না? সে তো আসবে। এসো। বসো। ছেলে মেয়ে? ছেলে স্কুলে গেছে আর মেয়েকে এই মাত্র জোর করে বন্ধুর বাড়িতে পাঠালাম। এসব কি এনেছো? তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছি। যা গরম বাইরে। একদিন মিষ্টি, একদিন কোল্ড ড্রিঙ্ক, কি আরম্ভ করেছো এগুলো তুমি? ইমপ্রেস করার চেষ্টা চলছে। যখন আমি এনেছি হয়তো আমাকে একটু খাওয়া। হ্যাঁ, তুমি তাহলে সবটা খেয়ে যাও। আরে কোথাও যাচ্ছ? তোমার জন্য এনো, কিন্তু আমি একা খাবো না। কোল্ড ড্রিঙ্কসটা খুব ঠান্ডা, তার আগে এক ঢোক জল খেয়ে নি। একটু জল দেবে? হ্যাঁ আচ্ছা। এই নাও। হ্যাঁ বসো। তাহলে এই নাও। তুমিও নাও। হ্যাঁ। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মাথাটা একটু।
হয়েছে মা? মা কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। তুই কখন এলি? এই তো এই মাত্র এসে দেখি দরজাটা খোলা, তুমি অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছো। মা কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? কোল্ড ড্রিঙ্কসের বোতল, গ্লাস সব এখানে কেন? কে এসেছিল? কই কেউ আসেনি তো। আমি এনেছি। যা গরম পড়েছে। তুই একটু খাবি? দাঁড়া দাঁড়া, আমি গ্লাস নিয়ে আসছি। আমি একটু আসছি। শোনো। হ্যাঁ বলো। কি বলবো? কাল কি করেছো তুমি আমায়? কই কিছু তো করিনি। একদম বাজে কথা বলবে না। কাল কিছু করোনি তুমি আমায়? তাহলে চোরের মতো পালিয়ে এলে কেন? মোটেও চোরের মতো পালিয়ে আসেনি, অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম তোমার ঘুম ভাঙলে তোমাকে বলেই আসবো। কি মিশিয়েছিলে তুমি আমার কোল্ড ড্রিঙ্কে? কি কি আর মেশাবো? কই কিছু মেশাইনি। বলছি তুমি কি রাগ করেছো? না, কিছু মনে করিনি। খুব সাহসী তুমি। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তা একদিনে কি তোমার মুরত চলে গেল? মানে? আজ কখন আসছো? দুপুরে। আজ কিন্তু আর ঘুমের ওষুধ আনার দরকার নেই, বুঝলে? এটাই সীমা দেবীর প্রথম ভুল। নিজের শারীরিক চাহিদা মেটাতে সীমা সুরজিৎকে আশকারা দেয়। গোপনে সীমার সাথে সুরজিতের শারীরিক সম্পর্কের সাথে সাথে চলতে থাকে দুরন্ত প্রেম। কিন্তু গোপন তো একদিন প্রকাশ্যে আসবেই। ভুলের মাসুল তো দিতেই হবে সীমাকে। অটোমেটিক্যালি এই সম্পর্কের পরিণতি হয় সাংঘাতিক। একদিন সেদিন সীমার খুব শরীর খারাপ। কি হচ্ছে? কি হচ্ছে তোমার? বলো। শরীরটা খুব খারাপ লাগছে রে। বিছানা থেকে মাথা তুলতে পারছি না। খুব খুব বমি বমি পাচ্ছে। নিশ্চয়ই তোমার খুব অম্বল হয়ে গেছে। কিন্তু আমি তো তেমন কিছু খাইনি। বল কি হলো? কি হলো? কিরকম কিরকম বমি পাচ্ছে। আমি আমি বিছানা থেকে উঠতে পারবো না। একটা পাত্র নিয়ে আয় তো। আসুন আসুন না। দেখুন না ডাক্তারবাবু, কি হয়েছে? সকাল থেকে তো উঠতেই পারছে না। কি হচ্ছে? একটু সোজা হয়ে শুন তো, একটু সোজা হয়ে শুন। আপনি বসুন। কি হচ্ছেটা কি? খুব গা বমি করছে, মাথা ঘুরছে, আর বুকের মাঝখানটা কেমন যেন একটা
ব্যথা হচ্ছে। একটু জোরে জোরে নিঃশ্বাস নিন তো। একটু জিভটা বার করুন তো, একটু বড় করে বার করুন। একটু চোখটা দেখবো। একটা ইউরিন টেস্ট না করলে তো ডেফিনিট করে কিছু বলা সম্ভব নয়, তবে আমার মনে হয় উনি কনসিভ করেছেন শ্বশুরবাবু, মানে উনি মা হতে চলেছে। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? প্রেগনেন্ট? ইয়েস, কালকে ইউরিনটা টেস্ট করে নিন, আশা করি আমি যা বলছি সেটাই সত্যি হবে। বাচ্চাটা কার? কার মানে? এই একদম সাবধান করে দিচ্ছি, ওই বাচ্চার ভার কিন্তু তুমি আমার ওপর চাপাবে না, কারণ তুমি ভালো করে জানো এই বাচ্চার বাবা আমি নই। এবার বলো, বাচ্চার বাবা কে? কি হলো বলো? আমি জানি না। একদম মিথ্যে কথা বলবে না, তুমি সব জানো, সব জানো। তুমি তুমি কি মনে করো আমি কোনো খবর রাখি না, তাই না? ওই ছেলেটা সুরজিৎ এই বাড়িতে মাঝে মধ্যে কেন আসে? মাঝে মাঝে না, দু একদিন এসেছিল। সে তো তোমারই পরিচিত। কে কার পরিচিত? আচ্ছা মুশকিল, ও তো একটা 2 নাম্বারই সমাজ বিরোধী ছেলে, ওর সাথে আমার কোনো লেনদেনই নেই, কোনো সম্পর্কই নেই। আর তাছাড়া একটা অ্যান্টি সোশ্যাল ছেলের সাথে আমার সম্পর্ক থাকবে সেটা তুমি ভাবলে কি করে? যাকে ওসব কথা ছাড়ো, এবার বলো তো তোর পেটের বাচ্চাটা কার? সুরজিতের, তাই না? তার মানে ওর সাথে তোমার শারীরিক সম্পর্ক আছে। তোমার এত বড় বড় ছেলে মেয়ে, সত্যিও তুমি অন্য আরেকজনের সাথে সম্পর্ক করো আমার বউ হওয়া সত্ত্বেও? ছি ছি ছি, তোমার মতো নীচ জঘন্য আর কুলোটা মেয়েকে আমি তো এ বাড়িতে থাকতে দিতে পারবো না। তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে, বেরিয়ে যেতে হবে এ বাড়ি থেকে। কি বলছো তুমি? আমি কোথায় যাব? সে তো তুমি সুরজিৎকে জিজ্ঞাসা। কি ভেবেছো তুমি আমার খাবে, আমার পড়বে, এ বাড়িতেই থাকবে, আবার ওই ছেলেটার সাথে নষ্টামি করবে? বাহ, খুব ভালো তো। না 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 না, আমি এসব মেনে নেবো না, কারণ তোমার সাথে থাকলে আমার বাচ্চারা নষ্ট হয়ে যাবে। তুমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাবে। কথা কান খুলে শুনে রাখো, কাল সকালবেলায় এ বাড়িতে তোমার যা যা জিনিস আছে সব গুছিয়ে নিয়ে এ বাড়ি তুমি ছেড়ে দেবে। ভবিষ্যতে এ বাড়ির ত্রিসীমানায় আসার চেষ্টা করবে না। তোমার এই জঘন্য মুখটা না, এই জঘন্য মুখটা এই জীবনে আমাকে যেন দেখতে না হয়, কথা যেন তোমার মনে থাকে। হ্যালো সুরজিৎ, আমার পেটে তোমার বাচ্চা এসেছে, আমাকে কালকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোকে কিন্তু যেতে আমি বারবার বারণ করছি। না বাবা,
আমি মায়ের সঙ্গেই থাকবো। দেখ, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই কার সঙ্গে থাকবি সেটা তোর ব্যাপার, কিন্তু একবার এই বাড়ি থেকে বেরিয়ে গেলে এ বাড়িতে ফিরে আসার মতো কোনো সুযোগ কিন্তু তুই আর পাবি না। এটা কিন্তু তোকে আমি বলে দিলাম। আমি আর কোনোদিনই এই বাড়িতে ফিরে আসবো না বাবা। বেশ, ঠিক আছে, যেখানে খুশি তুই চলে যা। সুরজিৎ সীমাকে একটি ভাড়া বাড়িতে নিয়ে তোলে। সীমা তার মেয়েকে নিয়ে এই বাড়িতেই তার সংসার সাজায়। সুরজিৎও থাকে ওদের সাথে। সময়ের স্রোত বেয়ে সীমা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। অনামিকা বাচ্চাটিকে খুবই ভালোবাসে। হাজার হোক, বাচ্চাটি তোর বোন। বড় মেয়ের নামের সাথে নাম মিলিয়ে সীমা তার ছোট মেয়ের নাম রাখে অমলিনা। সময় এগিয়ে চলে। অমলিনার বয়স এখন 12। 2 মেয়েকে নিয়ে সীমা এখন বেশ সুখী। কিন্তু এই সুখ কতদিনের? একদিন ছোট মেয়ে স্কুলে গেছে, সীমাও বাড়িতে নেই। সুরজিৎ আসে অনামিকার কাছে। কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? না মানে আমাকে তোর কেমন লাগে? তুই বোকা মেয়ে, এত ভয় পাচ্ছিস কেন? আমি বাঘ না ভালুক? হ্যাঁ শোন, আজকে তোকে একটা সত্যি কথা বলি। আমি না শুধু তোর জন্য তোর মায়ের সাথে সম্পর্ক পাতিয়েছিলাম। প্রথম থেকেই না আমার খুব ভালো লাগতো। বিশ্বাস কর, খুব ভালোবাসি তোকে। না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মা জানলে? আরে তোর মা কিছু জানতে পারবে না। এই সম্পর্কের কথা জানবো আমি আর তুই শুধু, বুঝলি? সুরজিতের চরিত্রটা বুঝতে পারছেন তো? কতটা নোংরা, কতটা কদর্য, কতটা অমানবিক হতে পারে একটা ছেলে। সে এখন প্রতিদিন গোপনে অনামিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এছাড়াও নানান অসামাজিক, সমাজবিরোধী কাজকর্ম তো আছেই। আজকাল রাতে প্রায় বাড়ি ফেরে না সুরজিৎ। সীমা বুঝতে পারে শশধর তাকে অন্যায় কিছু বলেনি। সুরজিৎ সত্যি একটা অত্যন্ত জঘন্য টাইপের ছেলে। কিন্তু সীমা সবচেয়ে বেশি আঘাতটা পায় যখন সে জানতে পারে অনামিকা প্রেগনেন্ট। বল, তুই আমার মেয়ে এত বড় সর্বনাশ করলি কেন? বল, তোকে বলতেই হবে, বল। কে তোর মেয়ে সর্বনাশ করেছে রে? আমি কিছু করিনি। করিসনি? তুই কিছু করিসনি? তুই আমার সর্বনাশ করেছিস, তুই আমার মেয়ে সর্বনাশ করেছিস। আমি তোকে ছাড়বো না। তোর মেয়ে সত্যি লক্ষ্মী নাকি? হ্যাঁ, আমি কিছু করিনি। তোর মেয়ে আমার কাছে এসেছিল, বুঝেছিস? আমার মেয়ে তোর কাছে গেছিল? তুই মিথ্যা কথা বলছিস। আমার মেয়ে ওরকম মেয়ে নয়। তুই কেন এত বড় সর্বনাশ করলি? ও তো তোর মেয়ের মতো। একদম বাজে কথা বলবি না। কে মেয়ের মতো রে? কে মেয়ের মতো? বেশ করেছি, ওর সাথে সম্পর্ক করেছি। শালা, আমার এখানে থাকবি, খাবি, পড়বি, আর তারপরে তোরা কিছু দিবি না আমাকে? এইসব না ফ্যানটা আমার কাছে করবি না। যদি কান্নাকাটি করতে অন্য বেলা গিয়ে কর, বুঝেছিস? যা যা, তোর মেয়েকে নিয়ে যা, তো যে খারাপ করে নিয়ে যা। হ্যাঁ যাবো, তাই যাবো, কিন্তু তোকে আমি ছাড়বো না। তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। তুই আমার কিছু করতে পারবি না। তোর মেয়েকে না এবার আমি লাইনে নামাবো। ও হবে আমার আর একটা ব্যবসা, বুঝেছিস? তোর যদি ক্ষমতা থাকে না, তুই আমাকে আজকে দেখা।
কিরে, কি হলো? শুয়েছিস কেন? শরীর খারাপ নাকি? কি হলো, কিছু বলছিস না? এইটুকুতে ধসে গেলি? আর আমি তোকে যেটা বলেছিলাম সেটা নিয়ে কিছু ভেবেছিস? ওইসব আমাকে দিয়ে হবে না। আরে আলবাত হবে, যখন আমি বলেছি তখন হতেই হবে। আচ্ছা, তুই কি তোর মায়ের কথা শুনছিস? তোর কি মনে হয় তোর মা সতী নাকি? সে যদি এতটাই ভালো থাকতো তাহলে নিজে বরকে ছেড়ে অন্য কারোর বাচ্চা পয়দা করতো? তোদের সব কটাকে আমি চিনি। শোন, প্রচুর বড় লোক হয়ে যাবি, শুধু আমার সাথে হাতে হাত মেলা। সীমার জীবনে একটা ভুলের মাসুল কিভাবে ওকে দিতে হচ্ছে বুঝতে পারছেন তো? শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য সুরজিৎ অনামিকাকে দেহ ব্যবসার কাজে নামিয়ে দেয়। আর অনামিকারও বয়স কম, শুধুমাত্র টাকার প্রলোভনে পড়ে ও বুঝতেও পারে না কোন অন্ধকার গভীর পাকে তলিয়ে যাচ্ছে ও। সুরজিৎ ওকে মেয়ে পাচারের জালেও জড়িয়ে দেয়। পয়সার লালসায় অনামিকা অনেক সাধারণ ঘরের মেয়েকে দেহ ব্যবসার কাজে নিয়ে আসে। এই কাজ করতে করতে একদিন পুলিশের জালে ধরাও পড়েও। এখনো বর্ধমানের সংশোধনাগারে বন্দি জীবন কাটাচ্ছে। কিন্তু এখানেই কি সীমার নিদারুণ কষ্টের জীবন শেষ হয়? এই বুড়ি, তোর কি ব্যাপারে? দিন রাত মরা শুকরের মতন কাঁদছিস? মানুষ যদি একটা আওয়াজ করিস না, তোর ছোট মেয়ে কোথায় রে? কেন? ওকে তোমার কি দরকার? আমার কি দরকার তুই জানিস না? তোর বড় মেয়ের মতন ওকেও লাইনে না পাবো। তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? তুমি কি আর মানুষ আছো? ও তোমার মেয়ে, তোমার নিজের মেয়ে। কে কে? আমার জীবনে আমার কেউ না, আমি একা। শোন বুড়ি, ওকে আমি লাইনে না পাবো, বুঝেছিস? তুই হাজার চেষ্টা করলেও না বাঁচাতে পারবি না, বুঝেছিস? লাইনে নামবে না, অনেক বড় হয়ে গেছে, বুঝেছিস? শোন নুরি, ওই মেয়েকে না লাইনে নামাবো, হাজার চেষ্টা করলেও না তুই ওকে বাঁচাতে পারবি না। প্রবেশ করে এবং সেখানে অধিষ্ঠিত হয় যে শোন, আমি বাজারে যাচ্ছি, তুই চল আমার সাথে। কেন মা? তুমি তো দেখছো আমি পড়ছি, আর সামনেই আমার ফাইনাল পরীক্ষা। থাক পরীক্ষা, তবুও চল, আমরা যাব আর আসবো, কোথাও দেরি করব না, চল। কেন মা? কি হবে আমার? আর আমি তো ঘরের ভিতরেই আছি। আর ঠিক আছে, দরজা জানলা বন্ধ করেই আমি থাকবো, কেউ এলে ঢুকতে দেবো না ঘরে। ঠিক তো? হ্যাঁ ঠিক। তুমি যাও তো, দিনের বেলা কি হবে আমার? তাড়াতাড়ি ফিরে আসবে। ফিরবো ফিরবো, আমার কি আর কোথাও দাঁড়াবার জো আছে? কিন্তু তোর বাবা এলেও তুই কিন্তু দরজা খুলবি না। বাবা এলেও দরজা খুলবো না? না, খুলবি না, আমি যতক্ষণ না আসবো তুই দরজা খুলবি না। ঠিক আছে, খুলবো না। খুলবি না কিন্তু, কেউ এলেও। কতবার বলবো খুলবো না? কৃষি সমস্যার সমাধানের জন্য মানুষ প্রথম পঞ্জিকা আবিষ্কার করে। কে? আমি। দরজা খোল। দিনের বেলা দরজা বন্ধ রেখেছিস কেন? এমনি,
তুমি একটু বাইরে থেকে ঘুরে এসো, আমি এখন পড়ছি। পড়ছিস তো কি হয়েছে? উঠে দরজাটা খুলতে পারছিস না? আমার জল চেষ্টা পেয়েছে, খোল দরজাটা। তোর মা দরজাটা বন্ধ করে রাখতে বলেছিল না? কই না তো। আমি জানি বলেছিল। আমি ডাকলেও তোর মা আমার কাছে আসতে বারণ করেছে, তাই না? না, তেমন কিছু বলেনি। কি পড়ছিলিস? ইতিহাস। ইতিহাস? কবে পরীক্ষা তোর? এই তো 24 তারিখে। আমাকে কি তোর ভয় করে? কই না তো। তাহলে আমার কাছে আসতে চাস না কেন? বাবা কি করছো তুমি? ছাড়ো বাবা, কি করছো তুমি? ছাড়ো, কি করছো তুমি? বাবা ছাড়ো, বাবা ছাড়ো। জিতি তোকে ছাড়। বাবা ছাড়ো, তুমি কি করছো? কি করছো তুমি? তোমার কি মাথা একদম খারাপ হয়ে গেছে? ও তোমার নিজের মেয়ে। তোরে এত বছর তুই আমার গায়ে হাত দিলি? সীমা জীবনে একটা মস্ত বড় ভুল করে নিজের জীবনটাকে নষ্ট করেছে, আর ওরই ভুলে শেষ হয়ে গেছে ওর বড় মেয়ের জীবন। কিন্তু সীমার ছোট মেয়ে, যার বয়স এখন মাত্র 12 বছর, ওর জীবনটাও এইভাবে শেষ হয়ে যাবে সেটা সীমা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই তো সীমা উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে থানায়, যদি কোনোভাবে সে তার ছোট মেয়ের জীবনটাকে বাঁচাতে পারে। আমার ছোট মেয়েটাকে আপনারা বাঁচান ম্যাডাম। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমার ভুলের জন্য যা সাজা হয় আমাকে দিন, কিন্তু আমার ভুলের জন্য আমার ছোট মেয়েটার জীবন আপনারা নষ্ট হয়ে যেতে দেবেন না। আর ওই জানোয়ারটাকে আপনারা দয়া করে অ্যারেস্ট করুন। ও বাইরে থাকলে আমার মেয়েটাকে মেরে ফেলবে, নয়তো বিক্রি করে দেবে। আপনারা ওকে অ্যারেস্ট করুন। আপনি কান্নাকাটি করবেন না, দেখছি আমরা দেখছি। সীমা দেবীর অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ সুরজিৎকে অ্যারেস্ট করে। বর্তমানে মামলাটি বিচারাধীন, তদন্ত চলছে। আমরা জানি না সুরজিতের জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে, কিন্তু এরকম জঘন্য অমানবিক জানোয়ারদের জন্য যে কোনো বড় শাস্তি মনে হয় উপযুক্ত নয়। না, এরকম পাশবিক মানসিকতার মানুষ কিন্তু সুরজিৎ একা নয়। এরকম প্রচুর মানুষ ছড়িয়ে আছে আমাদের সমাজে। তারা ওত পেতে আছে, জাল পেতে আছে শিকার ধরার জন্য। তাই সতর্ক হন, সাবধান হন, কোনোভাবে যেন আপনি জড়িয়ে না পড়েন সেই জালে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে রবি রাত ঠিক 8:30, দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।